গত 10 ফেব্রুয়ারি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফেলো ইউএসএ ইনকের ট্রাস্টি বোর্ড সদস্য জনাব শাহিন আহমেদ তার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে, তার পদত্যাগ নিয়ে কার্যকরী কমিটির সভায় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ইতিমধ্যে তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। ফলে জনাব শাহিন আহমেদ ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে বহাল থাকবেন এবং অন্যান্য ট্রাস্টি বোর্ড সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের ন্যায় বিচার বিভাগ নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ফেডারেল মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। অস্থায়ী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিল বোফে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের প্রসিকিউটরকে মামলাটি বিনা শর্তে বাতিল করার নির্দেশ দিয়েছেন। এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিদেশি নাগরিকদের কাছ থেকে নির্বাচনী তহবিল সংগ্রহ, ওয়ার ফ্রড ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ডিওজের চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের আলোকে মামলাটি খারিজ করা হচ্ছে। তবে 2025 সালের মেয়র নির্বাচন শেষে মামলাটি পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল $60 মিলিয়ন তহবিল ইলেকট্রিক ভেহিকেল চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক গ্রিন ব্যাংক এর অর্থায়নে রেভেল তার বর্তমান চার্জিং নেটওয়ার্ক 3 গুণ বাড়াবে, যার মধ্যে 267টি নতুন ফাস্ট চার্জিং স্টল অন্তর্ভুক্ত থাকবে। নতুন চার্জিং স্টেশন কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস সহ গুরুত্বপূর্ণ অবস্থানে নির্মিত হবে, যাতে 2025 সালের মধ্যে জেএফকে বিমানবন্দর এবং লা গার্ডিয়া বিমানবন্দরের মতো স্থানেও নতুন সুবিধা প্রদান করা হবে। এই প্রকল্পটি নিউ ইয়র্কের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সহায়ক এবং ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের জন্য আরও কার্যকর চার্জিং সুবিধা প্রদান করবে। জাতীয় স্তরে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর কার্যক্রম বেশি আলোচিত হচ্ছে। স্থানীয় পর্যায়েও এর কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইসের ডিপোর্টেশন সম্পর্কিত কোনো অপারেশনে সহায়তা করবে না। ইরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া জানিয়েছেন, তাদের অফিসের যথেষ্ট সম্পদ নেই আইসের সাথে ডিপোর্টেশন অপারেশনে অংশগ্রহণ করার জন্য। তবে তারা আইসের সাথে মানব পাচার বা অবৈধ মাদক ব্যবসায় সম্পর্কিত অপরাধমূলক মামলাগুলিতে সহযোগিতা করে থাকে। বাফেলো পুলিশও জানায় যে তাদের কাছে ডিপোর্টেশন সম্পর্কিত অপারেশন পরিচালনা করার মতো পর্যাপ্ত সম্পদ নেই। নিউ ইয়র্ক স্টেটের আইন অনুযায়ী স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো সাধারণত ফেডারেল ইমিগ্রেশন সংস্থার অনুরোধে কাউকে আটক করতে পারে না, যদি না সেটা কোনো আদালতের ওয়ারেন্ট থাকে। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বার্ড ফ্লুর প্রভাবে চলতি বছরে ডিমের দাম প্রায় 20% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বার্ড ফ্লুর প্রভাব ইতিমধ্যে ডিমের বাজারে সরবরাহ সংকট তৈরি করেছে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরবরাহের এই সংকটের ফলে গত নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ডিমের দাম 14% বৃদ্ধি পেয়েছে। ইউএসডিএ এর মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছরে ডিমের দাম আরও 20% বাড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক মাসে ডিমের দাম ওঠানামা করতে পারে। তবে বর্তমানে ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। কিছু ব্যবসায়ী দাম বাড়াচ্ছেন, আবার কেউ কেউ ক্ষতি মেনে নিয়ে অপেক্ষা করছেন। সবাই আশা করছেন শিগগিরই ডিমের দাম স্থিতিশীল হবে এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ফিরে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে বিদেশে মার্কিন কোম্পানি ঘুষ দেওয়া সম্পর্কিত আইন প্রয়োগ স্থগিতের নির্দেশ দিয়েছেন। ফেডারেল আইন ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট অনুযায়ী বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়া অপরাধ। তবে ট্রাম্প দাবি করেছেন, এ আইনের কারণে মার্কিন কোম্পানিগুলো বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে এই আইনের অধীনে নেওয়া সব আইনি পদক্ষেপ, মামলা ও তদন্ত বন্ধের নির্দেশ দেন। ট্রাম্প বলেন, এটি শুনতে ভালো লাগলেও বাস্তবে বিপর্যয়। ব্যবসা করতে গিয়ে তদন্ত ও অভিযুক্ত হওয়ার ঝুঁকিতে পড়তে হয় আমেরিকানদের। হোয়াইট হাউস জানিয়েছে, এই আদেশের লক্ষ্য হল নতুন বাস্তবসম্মত নির্দেশিকা তৈরি করা, যা মার্কিন ব্যবসার প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। সোমবার ওভাল অফিসে স্বাক্ষরিত এই আদেশে তিনি জানান, কোনো ব্যতিক্রম ছাড়াই এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্প বলেন, এটি আমেরিকাকে পুনরায় ধনী করার পদক্ষেপ। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, অটোমোবাইল, ওষুধ ও কম্পিউটার চিপের উপরও শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্প কারখানাগুলো এশিয়া ও ইউরোপের অন্যায্য প্রতিযোগিতার
শিকার, তাই এ শুল্ক দেশীয় শিল্পকে রক্ষা করবে। তার ঘোষণার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা স্থগিতাদেশ তুলে নিয়েছে। ফলে সমুদ্রপথে 5 লাখ মেট্রিক টন খাদ্য সরবরাহের অনিশ্চয়তা কেটে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে WFP জানায়, যুক্তরাষ্ট্রের টাইটেল 2 ফান্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে USAIDর চুক্তি অনুযায়ী খাদ্য কেনা ও বিতরণ সম্ভব হবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য সব বিদেশি সাহায্য স্থগিত করেছিলেন। যদিও জরুরি খাদ্য সহায়তা এর আওতায় ছিল না, তবে আমেরিকা ফার্স্ট নীতির আওতায় মার্কিন কৃষকদের উৎপাদিত খাদ্য কেনা বন্ধ রাখা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরবর্তীতে ফুড ফর পিস টাইটেল 2 কর্মসূচির অধীনে বেশ কয়েকটি অনুদান বাতিলের নির্দেশ দেন, যেখানে বছরে প্রায় $2 বিলিয়ন ব্যয় হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 15 ফেব্রুয়ারির মধ্যে গাজায় আটকে থাকা সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। এর আগে হামাস জানায় তারা জিম্মি মুক্তি প্রক্রিয়া বিলম্ব করছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। ট্রাম্প স্পষ্ট করেন এটি ইসরায়েলের সিদ্ধান্ত, তবে তিনি তার অবস্থান জানিয়ে দিয়েছেন। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি মিশর ও জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে তবে তাদের জন্য মার্কিন সহায়তা বন্ধ করা হবে। এর আগে মিশর ও জর্ডান জানায় তারা ফিলিস্তিনিদের অধিকারের বিরুদ্ধে কোনো সমঝোতা করবে না। এই সিদ্ধান্ত ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিগুলোর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে ক্যান্সারে আক্রান্ত বাচ্চাদের বিনামূল্যে ওষুধ প্রদানের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করেছে সংস্থাটি। প্রথমে মঙ্গোলিয়া ও উজবেকিস্তানে ওষুধের চালান পাঠানো শুরু হয়েছে, পরে ইকুয়েডর, জর্ডান, নেপাল এবং জাম্বিয়াতেও পাঠানো হবে। এই 6টি দেশে প্রায় 5,000 ক্যান্সারে আক্রান্ত বাচ্চা রয়েছে, যারা বিনামূল্যে ওষুধ পাবে। বিশ্বজুড়ে প্রতি বছর 4 লাখ বাচ্চার ক্যান্সারে আক্রান্ত হওয়ার মধ্যে 70% মারা যায় উচ্চ মূল্যের ওষুধ এবং চিকিৎসার অভাবে। WHO জানিয়েছে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে 50টি দেশে এই কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে, যা প্রায় 1,20,000 বাচ্চা রোগীকে উপকৃত করবে। বাংলাদেশ ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ার থেকে 1,600 মেগাওয়াট বিদ্যুতের সম্পূর্ণ সরবরাহ পুনরায় চালুর অনুরোধ জানিয়েছে। 2017 সালে শেখ হাসিনা সরকার আদানির সঙ্গে 25 বছরের জন্য বিদ্যুৎ কেনার চুক্তি করেছিল। গত 3 মাস ধরে শীতকালীন কম চাহিদা ও অর্থ প্রদানের জটিলতার কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসে। 31 অক্টোবর আদানির সরবরাহ কমিয়ে দিলে 1 নভেম্বর থেকে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে তারা আদানিকে মাসে $85 মিলিয়ন পরিশোধ করছে এবং বকেয়া কমানোর চেষ্টা করছে। বিপিডিপি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা থাকলেও উচ্চ কম্পনের কারণে তা সম্ভব হয়নি। তবে আদানির সঙ্গে এখন কোনো বড় সমস্যা নেই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন নির্বাচন কমিশন ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগে বলেছিলেন রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে নির্বাচন 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের জুনে হতে পারে। তবে ইসি ডিসেম্বর ধরে প্রস্তুতি নিচ্ছে এবং বিকল্প কোনো পরিকল্পনা নেই। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি জানান, সরকারের অনুরোধ এলে ইসি তা বিবেচনা করবে। তবে জাতীয় নির্বাচন ব্যাহত হয় এমন কিছু এড়ানো হবে। এর আগে বেলা 11টায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। 2024 সালে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ আরও অবনতি হয়েছে। এবার 151তম অবস্থানে থাকলেও বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই তথ্য প্রকাশ করেছে। এই সূচক অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের অবনতির মূল কারণ হল শাসন ব্যবস্থায় দুর্নীতি প্রশ্রয় পেয়ে এসেছে এবং দুর্নীতি দমন ব্যবস্থাগুলো কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থা উদ্বেগজনক। বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 19 ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচে তিনি ইংল্যান্ডের রিচার্ড কেটলবোরোর সঙ্গে অনফিল্ড আম্পায়ার থাকবেন। টিভি আম্পায়ার হবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ এবং ম্যাচ রেফারি থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট। আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার পর এটি সৈকতের অন্যতম বড় টুর্নামেন্ট। তিনি গ্রুপ পর্বে 4টি ম্যাচ পরিচালনা করবেন। 21 ফেব্রুয়ারি আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার, 26 ফেব্রুয়ারি আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও 1 মার্চ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন।